আমি অনেকগুলো ট্রেনিংয়ে গেছি, বেশিরভাগ ট্রেনিংয়ে গিয়ে ওই একই কথা আমি বারবার শুনি, সেটা সময় উপযোগী হয় না। এত ভেজাল, এটা থেকে আমরা মুক্ত হব কিভাবে? একটা অ্যান্টিবায়োটিক নিলাম, কয়েকটা স্টেরয়েড নিলাম, ইনজেকশন নিয়ে এসে গরুকে মাইরে দিলাম। এই সিন্ডিকেটটা আমাদেরকে, সরকারকে নজর দিতে হবে। আমাদের অনেক খামারি ফিল করতে পারবেন, অনেক খামারি অনুভব করতে পারবেন। এটা অনেকের আমাদের মনের গভীরে থাকা একটা বাসনা। হ্যালো দর্শকবৃন্দ, কি অবস্থা সবার? অনেক দিন পরে আপনাদের সাথে দেখা। গেল জুলাই এবং আগস্ট মাস, এই মাসে আমাদের যে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই যে নতুন বাংলাদেশ হলো, নতুন বাংলাদেশে কিন্তু আমাদের সবার একটা আশা আকাঙ্ক্ষা হচ্ছে। আমরা সবাই কিন্তু নতুন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি। আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আমরা যেমন একদিকে খামার পরিচালনা করতে গিয়ে নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, অপরদিকে আমাদের ভোক্তা যারা আছে তারাও কিন্তু অনেক ভয়ের মধ্যে আছে। না জানি খামার সেক্টরের এত বেশি মাংসের দাম, এত ভেজাল, এটা থেকে আমরা মুক্ত হব কিভাবে? তো আজকে আমি শুধু একজন খামারি হিসাবে নয়, বরঞ্চ একজন ভোক্তা হিসেবেও এই সেক্টরের পক্ষ থেকে আমাদের বর্তমানে যারা সরকারে আছেন কিংবা ভবিষ্যতে যারা সরকারে আসবেন তাদের কাছে কিছু আবেদন করতে চাই। এই খামার সেক্টরে অনেক নানা রকম চ্যালেঞ্জ আছে, আমাদের নানা রকম সমস্যা। এইটা করতে গেলে সমস্যা, ওইটা করতে গেলে সমস্যা। এত সমস্যার ভিড়ে আমরা যদি প্রথমেই চিন্তা করি যে একটা খামার শুরু করতে গেলে বেশিরভাগ প্রশ্ন আসে যে কোন জাত নিয়ে কাজ করব। যদি আমরা ছাগলের কথা চিন্তা করি, যদি আমরা গরুর কথা চিন্তা করি, প্রত্যেকটা ক্ষেত্রেই জাত নিয়ে আমাদের একটা চিন্তা আছে যে গরু 100% ফ্রিজিয়ান ভালো হবে নাকি 75% ভালো হবে। এটা নিয়ে কিন্তু আমাদের অনেক একটা কনফিউশনে থেকে যায়। তো প্রথম যে আশাটা করব সেটা হচ্ছে আমাদের দেশের আবহাওয়া উপযোগী জাত উন্নয়ন করতে হবে। আমরা মুরগির সেক্টরে যদি বলি, মুরগির মধ্যে ডিমের জন্য আছে আমাদের লেয়ার মুরগি, মাংসের জন্য আছে ব্রয়লার মুরগি। আমরা ব্রয়লার মুরগি এক মাসেই দেখা যাচ্ছে 1 কেজির উপরে হয়ে যাচ্ছে। তাদের এই যে ফুড কনভার্সন খুব ভালো, যার কারণে তারা যে পরিমাণে খাচ্ছে সেই রকমই ওজন বৃদ্ধি হচ্ছে। আমাদের দেশি মুরগির দ্বারা কিন্তু সেটা সম্ভব না। আমাদের ছাগলের সেক্টরে এই ব্ল্যাক বেঙ্গলের বাহিরে কিন্তু আমাদের খুব একটা কথাবার্তা হয় না। ব্ল্যাক বেঙ্গল একটা হচ্ছে চোহারে বাচ্চা প্রদানে সক্ষম এমন একটা জাত, কিন্তু এটা অল্প সময়ে যে অধিক মাংস দিবে কিংবা যে অধিক দুধ উৎপাদন করবে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এর ভিতরে নাই। তো এখন আমরা চিন্তা করলাম যে আমরা বাহির থেকে বিটল আনবো, বাহির থেকে কোটা আনবো, বাহির থেকে লামাঞ্চা আনবো, বাহির থেকে বারবারি, অনেক জাত আছে, সেগুলো আনবো। সেগুলো আনতে গেলে দেখা যায় যে তারা আমাদের আবহাওয়ার সাথে অ্যাডাপ্ট হচ্ছে না। তো আমাদের আবহাওয়ার সাথে যদি অ্যাডাপ্ট না হয় তাহলে মানে আমাদের তো আসলে এখানে এসে আউটপুট আমরা পাচ্ছি না। তো আমাদেরকে এই আবহাওয়া উপযোগী জাত মাংসের জন্য হোক, দুধের জন্য হোক, তারপরে ডুয়াল পারপাসে হোক, সেটা একটা নির্বাচন করতে হবে এবং সেটা গবেষণার মাধ্যমে, ল্যাবে গবেষণার মাধ্যমে। আমরা জাত উন্নয়ন একটা ফ্যান্সি ওয়ার্ড, এটা আমরা বলতে ভালোই লাগে যে আমি একজন উদ্যোক্তা, আমি জাত উন্নয়ন নিয়ে কাজ করছি, জাত উন্নয়ন এই সেই অনেক কিছু বলা যায়, কিন্তু আসলে এটা গবেষণাগারে একটা প্রপার অ্যানালাইসিসের মাধ্যমে এটা আসতে হয়। 2 নম্বরে আছে যে জাত উন্নয়নের পরেই ব্রিডিং পলিসি নিয়ে আমাদের করতে হবে। ব্রিডিং পলিসিটা কি জিনিস? যে আমাদের যারা পাঠা রাখবে তাদেরকে একটা ইনস্ট্রাকশনের মধ্যে রাখতে হবে যে এটার এইভাবে এই পাঠা ব্যবহার করতে হবে, এটাতে এই পাঠা ব্যবহার করতে হবে। এবং সবচাইতে বেটার হয় যে এটা যদি সরকারিভাবে করা যেত। আমাদের দেশেও কিছু ব্রিডিং পলিসি আছে, সেই ব্রিডিং পলিসিগুলো আরও মানে সময় উপযোগী করে পরিবর্ধন যদি দরকার হয় সেটা করতে হবে এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এরপরে আসেন আরেকটা, আমরা খামারি যারা আছে তাদের অনেক টেনশনের একটা বিষয় হচ্ছে আমরা ভ্যাকসিন যখন নিতে চাই, ভ্যাকসিনটা আমরা সহজে পাই না। এই ভ্যাকসিনটা আমাদের জন্য সহজলভ্য নয়। এখন বলতে পারেন যে ভাই আমাদের তো যে উপজেলা পশু হাসপাতালগুলো যেগুলো আছে সেগুলাতে তো
ভ্যাকসিন সবসময় পাঠানো হয়, সেগুলো সার্কুলেট হয়। ভ্যাকসিনের একটা বড় সমস্যা হচ্ছে যে ভ্যাকসিন যেটা আসে, বিশেষ করে আমি পিপিআর এর কথা বলবো, ছাগলের ক্ষেত্রে পিপিআর নিয়ে কথাবার্তা বেশি হয়, আমিও সেই ফ্লোতে যাই। পিপিআর এর যে ভ্যাকসিনটা আছে সেটা 100 ছাগলের জন্য একটা বড় একটা ভায়াল আসে। তো এত বড় ভায়াল, এত বড় খামারি ওই উপজেলায় কয়জন থাকে? ওই উপজেলায় বেশি থাকে না, যার কারণে করতে হয় কি, সেটা ওই সরকারি যারা মাঠকর্মী আছে তাদের মাধ্যমেই সেটা বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়। তো এটা অনেক সময় অনেকজন পায় না, অনেক সময় অনেকজন মানে যদি বলে যে আমার যে ভ্যাকসিনটা যখন খুলবেন সেটা আমার এখানেই দেবেন, মানে সেটা নিয়ে একটু হযবরল তৈরি হয়। তো এটাকে যদি মানে 10টা ছাগলের জন্য একটা ভায়াল, ছোট ভায়াল করা যায়, হয়তো বা কস্টিংটা একটু বেশি আসবে, কিন্তু এতে আমার ইফিকেসিটা আমরা বেশি পাবো, আমরা রেজাল্টটা ভালো পাবো। এবং এটা যে কোল্ড চেইন মেনটেন করা, এটাও কিন্তু অনেকে আসলে বোঝে না যে ভ্যাকসিনগুলো যে একটা যখন প্রোডাকশন হচ্ছে সেইখান থেকে এই ছাগলে পুশ করা পর্যন্ত যে একটা টেম্পারেচার, মানে কন্ট্রোল টেম্পারেচারে রাখতে হবে, কন্ট্রোল এনভায়রনমেন্টে রাখতে হবে, সেটা কিন্তু সবসময় হয় না। যে হয়তো বা আনতেছে একটা পটের মধ্যে 2 পিস বরফ দিয়ে আনতেছে, আনতে আনতে দেখে বরফ গলে কোথায় শেষ, সারাদিন 10 বার বের করতেছে, 10 বারে ওইটা একবারেই শেষ, বিকালবেলা যাকে দিল তার তো মনে করেন যে নামকা বাস্তে দেয়া হইলো। তো এই কারণেই ভ্যাকসিনটাকে কিভাবে আমাদের খামারিদের দোরগোড়ায় সহজে পৌঁছে দেওয়া যায় সেই জন্য একটা মানে নীতিমালা তৈরি করতে হবে, ভ্যাকসিনটা সেই পদক্ষেপগুলো নিতে হবে। 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের কিছু ঔষধের নীতিমালা আছে। মানে আমার ইচ্ছা হইল, আমি ঔষধের দোকানে গেলাম, একটা অ্যান্টিবায়োটিক নিলাম, কয়েকটা স্টেরয়েড নিলাম, ইনজেকশন নিয়ে এসে গরুকে মাইরে দিলাম, গরু তো মনে হয় ফুলে ফেপে একবারে গোল গাল হয়ে সে অবস্থা। তো এই স্টেরয়েডাল ড্রাগ বলেন, এই অ্যান্টিবায়োটিকগুলো বলেন, এইগুলো কিন্তু আসলে প্রেসক্রাইবড মেডিসিন, তার মানে প্রেসক্রিপশন ছাড়া এগুলো সেল দেওয়া যাবে না। যেগুলো ড্রাগ প্রেসক্রিপশন ছাড়া সেল দেওয়া যাবে না, সেটা যদি আমি এইভাবে উন্মুক্তভাবে বিক্রি করি, কারো কারো জন্য লাভ। কীরকম লাভ? আমরা একবারে একটা অসুখ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার দেখছে, দেখে আমাদেরকে একটা ওষুধ লিখে দিচ্ছে, পরবর্তীতে আমরা ওই একই রকম ওষুধ মানে অসুখ পাইছি, আমরা যে ওষুধের দোকানে বসে ভাই এটা দিয়ে দেন, সে এটা দিয়ে দিছে উইদাউট এনি প্রেসক্রিপশন। আমরা হয়তো বা ওই খরচটা লাগলো না, আমরা নিজেরা ট্রিটমেন্ট দিয়ে দিলাম। বা আমরা একটু যারা শিক্ষিত আছে তারা ইন্টারনেট ঘেটে ঘেটে দেখলাম যে এটাতে এই ঔষধ দরকার পাই, আমরা সেটা লিখে দিয়ে দিচ্ছি, এটা হয়তো বা আমাদের জন্য লাভজনক। কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা বা এই স্টেরয়েডাল ড্রাগগুলো, এগুলোর অপব্যবহার প্রচুর অপব্যবহার হচ্ছে। স্টেরয়েডাল ড্রাগ দিয়ে মোটা তাজা করতেছে, তারপরে অ্যান্টিবায়োটিক আপনি দরকার নাই যেখানে সেখানে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন। তো এগুলো অ্যান্টিবায়োটিক দিচ্ছেন আবার কোর্স কমপ্লিট করতেছেন না, নানাবিধ কারণে এই জিনিসগুলো মানে এই অ্যানিমাল থেকে মানুষেও কিন্তু ট্রান্সফার হচ্ছে, এবং অ্যানিমালে আপনি অ্যান্টিবায়োটিকের উইথড্রয়াল পিরিয়ড ঠিকভাবে মানতেছেন না, সেটা মানুষের শরীরে যে রেজিস্ট্যান্স তৈরি করছে, এটা একজন ভোক্তা হিসাবে আমার জন্য কিন্তু ক্ষতিকর। আমাদের যে ড্রাগ নীতিমালা আছে, ঔষধ নীতিমালা আছে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। সবচাইতে বড় যে একটা অভিযোগ খামারিদের সম্পর্কে, যে দাম বেশি, মাংসের দাম বেশি, ছাগলের দাম বেশি, এই দাম বেশিটা কেন? এখন আমরা যারা খামারি আছি তারা তো বুঝতেছি যে আমাদের গোখাদ্য যেগুলো আছে, গমের ভুসি, আমাদের মসুর, ছোলা, হাবিজাবি যত খাবার আছে, প্রত্যেকটা খাবার কিন্তু মানে এমন একটা অবস্থা যে প্রতিনিয়ত দাম বাড়ছে। এই প্রতিনিয়ত যে দামটা বাড়ছে, এই দামটা বাড়ার পেছনে সবচাইতে বড় অভিযোগটা যায় সিন্ডিকেটের দিকে। কিছু গোখাদ্য বাহির থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, সেগুলোতে দেখা যাচ্ছে যে অল্প কিছু সংখ্যক মানুষ আছে বা অল্প কিছু সংখ্যক প্রতিষ্ঠান আছে যারা সেটা ইম্পোর্ট করে নিয়ে আসে। সেটা চাইলেই সবাই ইম্পোর্ট করতে পারে না, সেখানে একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটা আমাদেরকে, সরকারকে নজর দিতে হবে, যাতে এই সিন্ডিকেটটা অতিরিক্ত মুনাফা না করতে পারে, যাতে এখানে খামারিরা ন্যায্য মূল্যে এই গোখাদ্যটা পায়। এবং ন্যায্য মূল্যে যদি গোখাদ্য পায় তাহলে সেটা কিন্তু
খামারিদের জন্য সুবিধা। আমি অল্প দামে মানে খাবার পাচ্ছি, সেটা আমার অ্যানিমেলগুলোকে খাওয়াই, আমি অল্প দামে সেল দিলেও আমার কিছু প্রফিট থাকবে। কিন্তু আমি যখন বেশি দামে কিনছি, আমি যখন বেশি দামে সেল দিতে যাচ্ছি মাংস, তখন কিন্তু সেল হবে না, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষের হয়তোবা সেটা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাহলে কিন্তু আমি আলটিমেটলি লসের মধ্যেই পড়ে যাচ্ছি। তো অবশ্যই আমাদের দাবি থাকবে, আমাদের আশা থাকবে যে এই গোখাদ্যের বাজারটাকে সিন্ডিকেট মুক্ত করে দেওয়া। 6 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে খামারিদেরকে সময় উপযোগী ট্রেনিং দেওয়া। আমরা যারা খামারি আছি, আমরা তো এটার উপরে কেউ ডিগ্রি নিয়ে খামার শুরু করি না, হয়তো বা 2-1জন করতে পারে, সেটা আলাদা। তবে 99%ই ওই রকম খামারের উপরে ডিগ্রি নেই, কেউ হয়তো বা সামান্য কিছু 2-একটা ট্রেনিং করতেছে, কিন্তু বেশিরভাগই ট্রেনিং করতেছে না। তো যাই হোক, একটা খামার যখন প্রতিষ্ঠিত হবে, সেটার পরে আমাদের কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং সেটা সময় উপযোগী। আমি অনেকগুলো ট্রেনিংয়ে গেছি, বেশিরভাগ ট্রেনিংয়ে গিয়ে ওই একই কথা আমি বারবার শুনি, সেটা সময় উপযোগী হয় না, টপিক নির্ভর হয় না। সময় উপযোগী হইতে হবে যে আপনার স্টেপ বাই স্টেপ আপনি যাতে হেডিং দেখে বুঝে ফেলেন যে এই ট্রেনিংটা আমার জন্য করা দরকার কিনা, বা এই ট্রেনিংটা আমি আগে করেছি কিনা। বেশিরভাগ ট্রেনিংয়ে লেখা থাকে যে ছাগলের পরিচর্যা ও চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ। তো পরিচর্যা প্রশিক্ষণ নিয়ে গেলে দেখা যায় যে শুরুতেই ছাগলের এই দরকার, পুষ্টির তো ওইভাবে ডিটেলস কেউ কোনোদিন কোনো জায়গায় পায় নাই যে একটা ছাগলের কি পরিমাণ পুষ্টি লাগে। অল্প কিছু পায়, বাচ্চার পরিচর্যা পায় যে বাচ্চা হওয়ার পরে নাক মুখ মুছায় হাবিজাবি করতে হবে। এরপরে যেটা শুরু হয়, সবচেয়ে বেশি টাইম কভার করে ট্রিটমেন্ট নিয়ে। মানে ছাগলের পিপিআর হচ্ছে, ছাগলের ডায়রিয়া হচ্ছে, ছাগলের সিসিটিপি হচ্ছে, খুরা রোগ হচ্ছে, হাবি জাবি দিয়ে মনে করেন যে অনুষ্ঠানের 80%ই ওই জিনিসটা কভার করে ফেলে। টপিক নির্ভর ট্রেনিং হওয়া উচিত। যে আমি একটা ট্রেনিং করেছি লাস্ট, সেটা আমার পছন্দ হয়েছে, বাজার ব্যবস্থাপনা নিয়ে। মানে আপনি গরু বা ছাগল এটার বাজার ব্যবস্থাপনা কিভাবে করবেন। তারপরে আপনার ট্রেনিং হতে পারে বর্জ্য ব্যবস্থাপনা, বাসস্থান ব্যবস্থাপনা, মানে এক একটা টপিক, যাতে আপনার ওই টপিকের উপরে ইন ডিটেলস, মানে ফাস্টভাবে গোটাভাবে যখন আপনি আলোচনা করতে যাবেন, তখন কোনো কিছু কিন্তু ডিটেলসে যাইতে পারবেন না। একটা ডাক্তার যখন এমবিবিএস পাশ করে, সে কিন্তু মোটামুটি সব কিছুর উপরে তার একটা নলেজ থাকে। তারপরে সে আস্তে আস্তে প্রথমে দেখা গেল যে মেডিসিনের পরে সেখানে আবার স্পেসিফিক মেডিসিনে গেল, মানে সবকিছু আস্তে আস্তে গভীরে যাচ্ছে। তো ওয়াই নট আমরা যারা খামারি আছি তারা কেন সেরকম গভীরে যাইতে পারছি না? আমাদেরও তো সেরকম যাওয়া উচিত, আমাদের নলেজটাকে সেরকম ইনরিচ করতে হবে। আমরা ওই ছাগল ব্যবস্থাপনা নিয়ে একটা দিনব্যাপী ওয়ার্কশপের শুরুতে 2-একটা কথা বলে তারপরে শুরু করবো ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট দিয়ে শেষে যায় 2-একটা প্রশ্নের উত্তর, শেষ। আমার কিন্তু অত ডিপে যাওয়ার বা ডিটেলসে যাওয়ার সুযোগ হচ্ছে না। তো আশা করব এইরকম সময় উপযোগী ট্রেনিং দেওয়া হবে। এবং সবার শেষে যেটা বলবো, সেটা আমাদের অনেক খামারি ফিল করতে পারবেন, অনেক খামারি অনুভব করতে পারবেন। এটা অনেকের আমাদের মনের গভীরে থাকা একটা বাসনা। সেটা হচ্ছে, আমরা যে খামার করছি, এই খামারটা অনেকের কাছে ব্যবসা মনে হতে পারে, অবশ্যই ব্যবসা, এটা মানে অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু এই খামারের মাধ্যমে আমরা মানুষের একটা মৌলিক চাহিদা পূরণ করছি। মানুষের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, এই খাদ্যের বড় একটা উপাদান হচ্ছে তার প্রোটিনের যোগান দেয়া। আমরা সে প্রোটিনের যোগান দিচ্ছি একটা খামারের মাধ্যমে। এটা মানুষের একটা সরকারের কাছে কিন্তু মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে সরকার জনগণের কাছে বাধ্য থাকে। তো সেই জায়গায় আমাদের এই মৌলিক চাহিদাটা পূরণের জায়গায় আমাদেরকে শুধুমাত্র ব্যবসায়ী হিসাবে দেখলে কিন্তু কঠিন। বাইরের অনেক দেশে এরকম আছে যে খামারিদের জন্য বিশেষ জায়গায় ভর্তুকি আছে। যেমন খামারিদের জন্য ইলেকট্রিসিটিতে ভর্তুকি আছে, তারা খামারে যে বিদ্যুৎ ব্যবহার করবে, খামারের কাজে যে বিদ্যুৎ ব্যবহার করবে, সেখানে ভর্তুকি দেওয়া হয়। খামারিদের জন্য তেলে ভর্তুকি দেওয়া হয়। খামারিদের জন্য এই গোখাদ্য, মেডিসিন, এগুলোতে ভর্তুকি দেওয়া হয়। তো আমাদের দেশেও সেই ভর্তুকিগুলো
দৃশ্যমান আকারে দিতে হবে, যাতে আমাদের খামারগুলো আরো বেশি মানে টিকে থাকে। আমি লাভজনক হয় এই কথাটা বলতে পারলাম না, কারণ আমি দেখেছি অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে। আমি যখন প্রথম খামার শুরু করলাম 2020 সালে, ওই সময় বড় বড় অনেক খামারই, সেই খামারগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। অনেক বেশি ইনভেস্ট নিয়ে নামার পরেও খামার বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু লাভ করে উঠে যাইতে পারে নাই। আমরা দুই একটা বড় খামার দেখে মনে করি সবাই মনে হয় এত বেশি লাভ করে। না ভাই, আপনি খুবই একটা রং কনসেপ্টের মধ্যে আছেন। এছাড়া বড় খামারি তারা অনেক রকম ব্র্যান্ডিং করে, তারা একটা হাইপ তৈরি করে, সে হাইপে তারা অনেক কিছু সেল করে দেয়। আমাদের যারা ছোট এবং মাঝারি মানের খামারি আছে, তারা কিন্তু এই জিনিসটা পারি না, যার কারণে টিকে থাকায় অনেক সময় দায় হয়ে যায়। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আমি আশা করব আমার এই ভিডিওটা যদি এমন কারো নজরে পড়ে, যারা একটু ওপর পর্যন্ত যাদের রিচ আছে, তারা যাতে সেই পর্যন্ত কথাগুলো পৌঁছায় দেন। এবং খামারিদের ভাইদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আবেদন থাকবে, যে আপনারাও আপনাদের জায়গা থেকে যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেন। আন্দোলন মান্দোলনের যাওয়ার দরকার নাই। দেশের অবস্থা এখন খুবই নাজুক, সরকার এমনি অনেক প্রেসারে আছে, আমরা আন্দোলনের কথা কখনোই বলবো না, কিন্তু আমাদের একটা যৌক্তিক দাবিগুলো সরকারের কাছে যাতে পৌঁছায় সেই রকম ব্যবস্থা করতে হবে। সেটা হতে পারে আমাদের কথার মাধ্যমে, হতে পারে আমাদের লেখনীর মাধ্যমে, হতে পারে আমাদের ভিডিওর মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।